কোনো অন্ধকারে ভয় দেখানো এটা কতটা ক্ষতিকারক একটা বাচ্চার জন্য? ভয় দেখিয়ে এবং অন্ধকার ঘরে বা বন্ধ করে একটা বাচ্চার কাছে কিন্তু এটা কি মেসেজ যায় যে সে অ্যাবান্ডন্ড। সেই লক্ষণগুলি কি কি যেগুলি একজন পেরেন্ট বা বাড়িতে যারা বড়রা আছেন তারা দেখে বুঝতে পারবেন বাচ্চাটা সত্যিই কোনো মানসিক অবসাদ বা হতাশায় তারা ভুগছে? তাদের ফেভারিট যে পেট তারা মারা গেলে একটা সাংঘাতিক অবসাদে ভোগে। ট্রাস্ট আর কানেকশন পেরেন্টস আর বাচ্চাদের মধ্যে থাকা বা রাখা কতটা জরুরি? বাচ্চার মনে এই ট্রাস্টটা এস্টাবলিশ করা যে তুমি সবসময় আমাকে যে কোনো কথা বলতে পারো, আমি তোমাকে সেটা নিয়ে জাজ করব না। খুব জেদি, প্রচণ্ড রাগ, কিন্তু বাবা মায়েরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। প্রচণ্ড জেদি এবং প্রচণ্ড রাগ এটা তখনই হয় যখন সে ছোট থেকে সব কিছু পেয়ে এসেছে। জোনাকিদি, আরেকটা বিষয় যেটা বাচ্চাদের ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা পরিবারে দেখা যায়, দু একটা এক্সেপশন থাকতেও পারে, যেটা ফিয়ার বেস প্যারেন্টিং বলা হয়, যেটা যে বাচ্চাদেরকে ভয় দেখিয়ে বড় করা। ধরো বাচ্চা কোনো একটা বদমাইশি করেছে, তাকে একটা কোনো অন্ধকার ঘরে বন্ধ করে দেওয়া হলো, বা তাকে বলা হলো ভূত আসছে, সেটা দেখিয়ে ভয় দেখানো, কোনো অন্ধকারে ভয় দেখানো, এটা কতটা ক্ষতিকারক একটা বাচ্চার জন্য? এটা অত্যন্ত ক্ষতিকারক। এবং এই যে একটা ভয় দেখিয়ে এবং অন্ধকার ঘরে বা বন্ধ করে একটা বাচ্চার কাছে কিন্তু এটা কি মেসেজ যায় যে সে অ্যাবান্ডন্ড। এই মেসেজটা যায় যে আই অ্যাম অ্যাবান্ডন্ড। একটা ঘরে যেই বন্ধ করে দেওয়া হলো, সে তো বুঝছে না যে একটু পরে আমাকে খুলে দেওয়া হবে। সেই মুহূর্তে কিন্তু সে সেটা বুঝছে না। সেই মুহূর্তে সে বুঝছে আমি একলা এবং অন্ধকার। এবং আমাদের যখন এরকম একটা পরিস্থিতি হয় না যে আমরা আগে কি হবে আমরা কিছু বুঝতে পারছি না, কি করব বুঝতে পারছি না, এরকম একটা মানে একটা অত্যন্ত ট্রমাটিক এক্সপিরিয়েন্স। এবং এই ট্রমাটা তারা সারা জীবন ক্যারি করে এবং তাদের তাদের ভয়টা একটু বেশি লাগে। মানে এইরকম ধরনের বাচ্চা কিন্তু পরে এরকম ইস্যু দেখা যায় যে সে সামান্য সামান্য ব্যাপারে খুব ভয় পেয়ে যায়, সে ডিসিশন নিতে পারে না। মানে তার মানে এটা লং রানে গিয়ে এফেক্ট করে, সেই সময় হয়তো ঠিক হয়ে যাচ্ছে প্রবলেমটা। সেই সময় তো বাচ্চারা তো মিনিট টু মিনিট রিয়াক্ট করে, সুতরাং সে তখন হয়তো এটা নিশ্চয়ই তার মধ্যে তখনও ইম্প্যাক্ট পড়ছে। এবং এটা যদি রেগুলার হতে থাকে, রেগুলার একটা সিনেমাও বেরিয়েছিল যেখানে দেখানো হয়েছিল যে একটা ছেলেকে রেগুলার কোর্সে ভীষণ মারা হতো, বন্ধ করে রাখা হতো। এবং এটা থেকে তার মনে একটা মানে ভায়োলেন্সের প্রবৃত্তি, কারণ সে সবার খারাপ চায়। মানে তার এত খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, এখন তখন তো সে প্রকাশ করতে পারছে না। মানে আমরা যদি নিজেকে মনে করি যে আমরা একটা লিলিপুট আর আমাদের সামনে একটা জায়েন্ট, একটা বাচ্চার মনেও কিন্তু সেটাই হচ্ছে। ও হচ্ছে লিলিপুট আর অ্যাডাল্ট যে সে হচ্ছে জায়েন্ট। তো জায়েন্টের সামনে তো সে অ্যাবসলিউটলি পাওয়ারলেস, কিছু করতে পারছে না, খালি কষ্টটা পাচ্ছে। এই কষ্টটা পেতে পেতে এই কষ্টটার যে প্রভাব তার মধ্যে পড়বে, সে তো চাইবেই যে আমি অন্যকে কষ্ট দেব। একদম। আচ্ছা, হতাশা বলো বা অবসাদ বলো, কোনোটাই তো খালি চোখে দেখা যায় না। তো বাচ্চাদের মধ্যেও তো এটা আসে, অবসাদ, হতাশা। একদম। তাহলে সেই লক্ষণগুলি কি কি যেগুলি একজন পেরেন্ট বা বাড়িতে যারা বড়রা আছেন তারা দেখে বুঝতে পারবেন বাচ্চাটা সত্যিই কোনো মানসিক অবসাদ বা হতাশায় তারা ভুগছে? অবসাদ অনেক সময় তাদের খুব ক্লোজ ঠাকুমা বা দিদিমা মারা গেলে একটা সাংঘাতিক অবসাদ আসে। তাদের ফেভারিট যে পেট, বাচ্চারা খুব অ্যাটাচড হয়ে যায় তাদের কুকুর বেড়াল যাই থাকুক পেট, তাদের খেলার সাথী, তারা মারা গেলে একটা সাংঘাতিক অবসাদে ভোগে। যখন স্কুল চেঞ্জ হয়, হয়তো বাবা ট্রান্সফারই হয়ে গেল, কিছুদিন একটা অবসাদ হতে পারে, যতদিন না সে অ্যাডজাস্ট করে ফেলছে নতুন স্কুলে।
এইরকম কিংবা আর একটা বিষয়ে অবসাদ হয় যখন সে দেখে বাবা আর মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে। সে কিন্তু এটা বুঝতে পারে না বাবা মা তো বন্ধু, এটা হতেই পারে যে তারা ঝগড়া করছে একটা সাময়িক সময়ের জন্য, তারপরে আবার সব মেকআপ হয়ে গেছে। সে ঝগড়াটা দেখলো, মেকআপটা হয়তো সে দেখলো না। এই ঝগড়াটা না তাকে খুব একটা হেল্পলেস ফিল করায়, কারণ তার কাছে দুজনেই খুব প্রিয়। এই যে তুমি একটু আগে বলছিলে না যে ঠাকুমা এবং মা দুজনেই খুব প্রিয়, এবং ঠাকুমা মা দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে তাকে নিয়ে, সে বুঝতে পারছে না যে আমি কি করব, সে খুব একটা হেল্পলেস ফিল করছে। এইগুলোর থেকে কিন্তু অবসাদ বা অনেক সময় আবার প্যারেন্টাল এক্সপেকটেশন, কি মা সবসময় বলছে তোমাকে কিন্তু 20-তে 20 পেতে হবে বা তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে। আমি কতবার দেখেছি যে পরীক্ষার খাতা ডিস্ট্রিবিউট করলাম, একটা বাচ্চা পরীক্ষার খাতাটা খুলে নম্বরটা দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো সঙ্গে সঙ্গে। কি হয়েছে কি হয়েছে বুঝতে পারছি না। আর আমাদের তো সবসময় খুব কেয়ারফুল থাকতে হয়। আজকালকার দিনে বাচ্চাদেরকে যখন আমরা পড়াই, টিচারদের কিন্তু অনেক প্রেশারে কাজ করতে হয়, যে বাচ্চা কোনো মতে কিছু বাচ্চার কিছু কষ্ট হয়ে গেছে, কিছু হয়েছে, আবার প্যারেন্টসদের থেকে কমপ্লেন আসবে, স্কুল থেকে কি বলবে। তো সঙ্গে সঙ্গে গিয়ে তাকে কি হয়েছে বাবা, কি হয়েছে? ম্যাম আমি 18 পেয়েছি 20-তে। 18 তো 90% মার্কস, কি হয়েছে? খুব ভালো পেয়েছো তো তুমি। 3-4টে স্পেলিং মিস্টেক্স হয়েছে আর একটা রং আনসার। আমার মা আমাকে মেরে ফেলবে, আমার মা 20-তে 20 না পেলে। তাহলে তুমি কল্পনা করতে পারছো এই বাচ্চার কতটা তার উপর এক্সপেকটেশন, এবং সে সবসময় তো বাচ্চারা চায় মা বাবাকে খুশি করতে। তার কতটা কষ্ট হচ্ছে যে আমার মাকে আমি ডিসঅ্যাপয়েন্ট করে ফেলছি। আচ্ছা, এটা লং রানে গিয়ে কি এফেক্ট করে? না, এটাতে কিন্তু তক্ষুনি যদি মাকে, কারণ সর্বোপরি এইটা সুজাতা, যে সব বাবা এবং মা কিন্তু বাচ্চাকে খুব ভালোবাসে এবং তাদের ভালোই চায়। তারা অনেক কিছু হয়তো বলছে, সেটা সে রিয়েলাইজ করছে না যে তার ইম্প্যাক্টটা কি হবে। এক্ষেত্রে আমি সেই বাচ্চার মাকে ডেকে আমি তাকে খুব বকা লাগিয়েছিলাম, না তোমাকে আমি ভীষণ বকবো, কিন্তু তুমি আমাকে বলো, তুমি যখন ক্লাস 8-এ ছিলে, তোমার হাফ ইয়ারলি পরীক্ষাতে তুমি কত নম্বর পেয়েছিলে? তুমি আমাকে বলতে পারবে? ম্যাম আমার মনে নেই। আলাম তাহলে তোমার যদি মনে নেই, তাহলে আজ থেকে 20 বছর পরে কারুর কি মনে থাকবে ও কি নম্বর পেয়েছে? কিন্তু এই কষ্টটা যে ওকে কষ্ট দিল, এটা তুমি জানো, এটাও ক্যারি করে যাবে। সুতরাং এখন থেকে তুমি আমার কাছে প্রমিস করো, তুমি কোনোদিন, তুমি এটা শুধু বলতে পারো যে তুমি প্রিপারেশনটা বেস্ট করো, তারপরে রেজাল্টটা তো আমাদের হাতে নয়। কত সময় তুমি দেখো এই যে হতাশার জন্য যে আমরা মাল্টিপল সুইসাইড কেসেস দেখছি, এটা তো হতাশার জন্য যে আমার রেজাল্টটা একটু 1 পয়েন্ট কম হয়েছে। আরে কত কি ফ্যাক্টরস আছে যেটার ওপর নির্ভর করে তার নম্বরটা সে কিরকম পেয়েছে। হতেই পারে যে হয়তো যে কারেকশন করছে তারও হতে পারে তার বিবেচনা, সে হয়তো সে সময় একটু মানে তার হয়তো মনে হয়েছে এইটা লেখা উচিত হয়নি। অনেক হিউম্যান ফ্যাক্টর আছে, সেটাতে ভেঙে পড়লে চলবে না, আগের দিকে দেখতে হবে। সুতরাং এই যে ফিয়ার ফ্যাক্টরটা, এই যে তুমি যে বললে এই যে নম্বর বেশি পাওয়া আর এই ডিপ্রেশন, এইটা কাটাবার জন্য এই বাবা মার সঙ্গে কথা বলা, বাবা মাকে আরো একটু অ্যাওয়্যার হওয়া আর বাবা মার সঙ্গে কথা বলা, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, এই জায়গা থেকে জানতে চাইবো, ট্রাস্ট আর কানেকশন পেরেন্টস আর বাচ্চাদের মধ্যে থাকা বা রাখা কতটা জরুরি? ভীষণ জরুরি। কানেকশন আর ট্রাস্ট হচ্ছে এমন একটা জিনিস যে সব সময় একটি শিশু সে যখন বড় হয়ে যাবে তার জীবনের প্রবলেম তো শেষ হবে না, তার প্রবলেম তো বাড়তে থাকবে। এবং সব সময় আমাদের একটা মনে হয় আমরা একটা মাকে জিজ্ঞেস করি, বাবাকে জিজ্ঞেস করি, কথা বলে নিই। মানে আমরা কিন্তু প্রফেশনাল সেই দিকটাতে, আমরা জানি কি করে এটা কোপ করতে হবে, কিন্তু তবুও আমাদের মনে হয় একটা ইমোশনাল একটা সাস্টেনেন্সের জন্য আমাদের মনে হয় যে একটু মার সঙ্গে কথা বলে নিই। সুতরাং এই যে কানেকশন বিল্ড করা, যে নিয়মিত, আমি সবসময় এটাই পেরেন্টসদেরকে গাইড করি যে কোয়ান্টিটি টাইম সবসময় সম্ভব হয় না, কিন্তু বাচ্চার মনে এই ট্রাস্টটা এস্টাবলিশ করা,
যে তুমি সবসময় আমাকে যে কোনো কথা বলতে পারো, আমি তোমাকে সেটা নিয়ে জাজ করব না। আমরা জাজমেন্টাল যেন না হয়ে যাই, কারণ সে তো এখনো জানে না কোনটা ঠিক কোনটা ভুল। সে হয়তো ভুলেই একটা কাজ করে ফেলেছে, সে জানে না এটার রিপারকাশন কি হতে পারে, তাই না? আমরা স্কুলে পড়াতে পড়াতে এরকম, বিশেষ করে কোয়েড স্কুলে আমরা অনেক এরকম ইনস্টেন্সেস দেখেছি যেখানে কিন্তু ছেলেটা কিছু মনে করে কিছু করেনি। সে হয়তো একটা ক্লাস 7-এ পড়ে একটা ছেলে, সে হয়তো ভীষণ খুশি হয়েছে, তার বন্ধু হয়তো ফার্স্ট হয়েছে, সে বন্ধুটাকে জড়িয়ে ধরলো। তার মাথাতে তখন নেই যে ও মেয়ে আমি ছেলে, কিন্তু সেটা নিয়ে যদি প্যারেন্টসরা একটা বড় ইস্যু বানিয়ে নেন, এটা তো অন্যায়, কারণ সে তো সেটা ভেবে করেনি। এবং তার বাবা মা, এবং আমি এটা বলছি যে এটা আমি যেহেতু আমি এটা দেখেছিলাম, তার বাবা এবং মা, ছেলেটির বাবা এবং মা খুব ট্র্যাডিশনাল ফ্যামিলিতে বিলং করেন। তারা মানে মেয়েটির বাবা মাকে বোঝালো হলে তারা বুঝে গেলেন, তারা চলে গেলেন। ছেলেটির বাবা মা এত হতাশা, এত কান্নাকাটি, हमारे परिवार में कभी ये नहीं हुआ मैडम जी, मेरा बच्चा तो एकदम बिगड़ गया। মানে এতটা, আমি বলছি আপনি এরকম কেন করছেন, আপনার ছেলে কি এমন করেছে আপনি এরকম বলছেন? আপনাদের বাড়িতে আপনারা কোনোদিন কোয়েড স্কুলে আমরা কোনোদিন কোয়েড স্কুলে এই প্রথম পড়ালাম, এবার আমি ওকে বার করে দিই, আমি এবার একে। সুতরাং এই যে ট্রাস্ট, সে সঙ্গে সঙ্গে বাবা মার প্রতি ট্রাস্টটা তার চলে গেল। সে তার ভবিষ্যতে যখন যা প্রবলেমে পড়বে, এবং আমরা কি বলতে পারি যে আমরা কোনো প্রবলেমে পড়বো না? কখন কি সিচুয়েশন হয়, কোন সিচুয়েশনে আমাকে ভুল করে কেউ একটা দোষ দিচ্ছে, দোষারোপ, বা হয়তো আমি একটা কাজ করেই ফেলেছি, আমি একটা অন্যায় করে ফেলেছি, সেটা আমি কারোর কাছে বলতে পারবো না। নিশ্চয়ই কমিউনিকেশন চ্যানেল আর ট্রাস্ট থাকা উচিত। আচ্ছা, এমন সময় হয়, মানে কখনো কখনো হয় কোনো বাচ্চা বাড়িতে সে সকলের সঙ্গে মিশতে পারছে না, খুব জেদি, প্রচন্ড রাগ, কিন্তু বাবা মায়েরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না। এই ধরনের বাচ্চাদের কন্ট্রোল করতে গেলে বাবা মায়েদের কি করণীয় বাড়িতে? প্রচন্ড জেদি এবং প্রচন্ড রাগ এটা তখনই হয় যখন সে ছোট থেকে সবকিছু পেয়ে এসেছে। আমরা কিন্তু এটা রিয়েলাইজ করি না, আমরা মনে করি এখন তো ছোট। আমাকে যে যে ভদ্রলোক আমাকে আমার এভরিডে আমাকে অফিসে নিয়ে যায়, ও একদিন আমাকে বলছে, আমরা তারাপীঠ বেড়াতে গিয়েছিলাম দিদি, আমার বাচ্চা চাইলো, আমি আমি ওকে 800 টাকার খেলনা কিনে দিলাম। তোমার বাচ্চার বয়স কত? 7 বছর। 800 টাকার খেলনা কিনে দিলে? ছোট মানুষ চেয়েছে, মানে তুমি এটা বুঝতে পারছো না, আজকে সে খেলনা চাইছে, কালকে যদি সে বলে যে আমাকে একটা আইফোন কিনে দাও, তুমি কি কিনে দিতে পারবে? এইটা কিন্তু আমাদের সবসময় মনে রাখা উচিত যে ছোট কিনে দিই, ছোট চাইছে, খুব সুইট, খুব কিউট, কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু যতই ছোট হোক তার মধ্যে কিন্তু একটা কমপ্লিট ইন্ডিভিজুয়াল বাস করে, এবং যার একটা পার্সোনালিটি আছে, যে অত্যন্ত ইন্টেলিজেন্ট, এত বেশি ইন্টেলিজেন্ট ছোট বাচ্চারা হয়, তারা মানে যেটা আমরা বুঝতে পারি না। কখনো হয়তো দেখবে তুমি হয়তো বাড়ি এসেছো, তোমার হয়তো কোনো একটা ব্যাপারে তুমি একটু চিন্তিত বা তোমার মনটা খারাপ, কেউ বোঝার আগে তোমার সন্তান বুঝে যাবে। ঠিক, কারণ সে তার একটা ইনস্টিংটিভ, একটা ইনটিউটিভ ক্ষমতাও আছে। এটা কিন্তু ছোট বাচ্চাদের মধ্যে থাকে, একটা ইনটিউটিভ সেন্স। সে সেটাও বুঝে যায় যেটা তুমি বলছো না, কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলছে। সুতরাং সে যদি ছোটবেলা থেকে এইটা বুঝে নেয়, এবং সে তো অত্যন্ত ইন্টেলিজেন্ট, তার মধ্যে এটা একদম লিখিত হয়ে গেল যে আমি যেটা চাই আমার বাবা মা সেটা আমাকে দেয়, এবং সেটা পেতে 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 যখন তাকে বলা হলো না এখন এটা বেশি হয়ে যাচ্ছে, এখন সে হয়তো বলছে যে আমি সারা রাত ধরে মোবাইল দেখবো, এখন আমি ওকে দেবো না, মোবাইলটা কেড়ে নিল। ক্লাস 9-10-এর বাচ্চা যখন সে 10-এর বাচ্চা, সে যখন সে প্রি বোর্ডে তার রেজাল্ট ভীষণ খারাপ হলো, তখন গিয়ে তার মা তার মোবাইল কেড়ে নিল, সে বাড়ির প্রত্যেকটা ফার্নিচার ভেঙে দিয়েছে, তার এতটা রাগ হয়েছে। কারণ তার কাছে ওটা চলে যাওয়া মানে
আমাদের অ্যাডাল্ট, আমাদের যদি হঠাৎ দেখি আমরা আর্থকোয়েক হয়ে আমাদের বাড়ি এবং বাড়িতে যা আছে সমস্ত কিছু যদি ধূলিসাৎ হয়ে গেছে, তাহলে আমাদের যে কষ্টটা হবে বা যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা হবে, ওর কাছে কিন্তু অতটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওটা, একটা মোবাইল চলে যাওয়া। সুতরাং সে সেভাবে রাগ করছে। তার মানে ভিতটা অনেক আগে থেকেই ওটা অনেক তৈরি আগে হয়ে তৈরি গেছে। হয়ে গেছে, অনেক আগে তৈরি হয়ে গেছে। এই যে ছোট ছোট বলে নয়, ছোট থেকেই তাদেরকে, আর আমরা যেটা শেখাচ্ছি সেটা তো আমরা ভালো জিনিস শেখাচ্ছি। আর ভালোবাসা আর ইন্ডালজেন্স, লাভ অ্যান্ড প্যাম্পারিং, এ দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা। একটা বাচ্চাকে শক্ত করে গড়ে তোলে, একটা বাচ্চাকে ভেঙে দেয়। বাহ, এটা দারুণ করে বললে তুমি। আচ্ছা, এই যে টিনেজের কথা বললে, ক্লাস 8, 9, 10 এরকম সময়ের কথা বললে, বা 5, 6-এ যারা বাচ্চা থেকে একটু বড় হয়েছে, বাচ্চা কিন্তু একটু বড় হয়েছে, তাদের ক্ষেত্রে এই আর্লি এজ যাদের, টাকা পয়সা কিভাবে হ্যান্ডেল করবে, কারণ তারা একটা পকেট মানি পাচ্ছে, সেটা খরচ করছে। এই আর্লি এজের বাচ্চারা টাকা পয়সা কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে হ্যান্ডেল করতে হবে, এই শিক্ষা দেওয়া কতটা জরুরি বাবা মায়ের? তুমি যে কোয়েশ্চেনটা করলে, তুমি এত ভালো একটা কোয়েশ্চেন করলে। থ্যাংক ইউ। এইটার সম্বন্ধে একটা বই ভীষণ ভীষণ বেস্টসেলার হয়েছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড। এবং এখন একটা কথা তুমি শুনবে, ফাইন্যান্সিয়াল লিটারেসি। ফাইন্যান্সিয়াল লিটারেসি বাচ্চাদের দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা এটাই বলি যে এখন তো আমাদের চাহিদাগুলো বড় বড় হয়ে গেছে, সব জিনিস অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। এখন তো আমরা গ্রামে থাকি না, এখন তো আমরা শহরে থাকি, এবং শহরে এক একটা শহরে এক এক রকম আমাদের এক্সপেন্স, কস্ট অফ লিভিং এক এক রকম। তো হয়তো আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে কস্ট অফ লিভিং খুব হাই, সেখানে একটা নর্মাল লাইফ লিড করার জন্য অনেক টাকা দরকার। সুতরাং একটা বাচ্চা যদি স্পেন্ড থ্রিফট না হয়ে, আমি বলছি না কিপ্টের মতন সমানে সে কিছুই করলো না, কোনো এনজয়মেন্ট করলো না, কিন্তু একটা যদি সেভিংসের কথা যদি তার মাথাতে থাকে, সে যদি অ্যাওয়্যার হয়। এবং আর একটা কথা খুব শুনবে আজকাল, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। মানে তুমি যত ইয়াং শুরু করবে, কম্পাউন্ডিং রেটে তোমার লাভ তত বেশি হবে। সুতরাং তুমি যদি একটা বাচ্চাকে বলো যে তারা তো ছোটখাটো টাকা পেয়েই থাকে, দাদু তাকে 100 টাকা দিল, কি 500 টাকা দিল, কি দিদা দিল, বাবা মা দিচ্ছে, পকেট মানি দিচ্ছে, যতটুকু তার ইচ্ছে ঠিক আছে, কিন্তু একটা সেভিং করার যে একটা প্রবণতা, তাকে একটা পিগি ব্যাংক কিনে দেওয়া যায়, সে পিগি ব্যাংকে সে টাকা জমাবে এবং সেটা কি হচ্ছে তাকে সেটা দেখানো, তাহলে সে ইন্টারেস্ট পাবে। যে এই দেখো, এটা তোমার ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট করলাম, এই অ্যাকাউন্টে এইটা তোমার টাকা আমি এখানে জমা দিচ্ছি। এবং এরম করে যদি সেটা জমানো যায়, সেটা হয়তো 5,000 হলো বছরে, 5,000 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 80, যত সেটা বাড়বে তত কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিং এ সেটা অনেক বেশি ডাবল হচ্ছে, একদম। অনেক বেশি ডাবল হচ্ছে। এবং সে যখন তার জীবন শুরু করছে, যখন সে নিজের বাড়ি হচ্ছে, তার কোনো সঙ্গী হয়েছে, সে তার সংসারে ঢুকছে, তখনই সে দেখবে হয়তো তার হাতে বেশ 20-30 লাখ টাকা বা 30-40 লাখ টাকা তার হাতে এমনিই রয়েছে। সেটা সে রিয়েলাইজই করেনি যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এ ওই টাকাটা কিন্তু জমে গেছে। এবং সে যদি সেটা কন্টিনিউ করে, আজকাল খুব এটা আমরা অ্যাডভার্টাইজমেন্টে দেখি যে ইউ স্টার্ট ইয়াং, যে ছোট 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 সেভিং করে সেটা কিন্তু আলটিমেটলি ওটা কিন্তু একটা বিরাট বড় গাছে পরিণত হবে। একদম তাই। আরেকটা যেটা খুব এখন হয়তো কিছু জায়গায় আলোচনা হয় বা আলোচনা করছেন মানুষজন, কিন্তু তাও সব জায়গায় নয়। আমরা যদি একটু শহর ছেড়ে গ্রামের দিকে যাই, মফস্বলের দিকে যাই, এটা নিয়ে এখনো ট্যাবু রয়ে গেছে। কারণ কৈশোর মানে কিশোর কিশোরীদের মনে সেক্স বা যৌনতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকে, কিন্তু এটা তারা কারোর সঙ্গে আলোচনা করতে পারেন না। স্কুলেও ততটা হয় না, যদিও শহরের দিকে হয়, গ্রামের দিকে হয়ই না। আর বাড়িতে সেই আলোচনাটা হয় না। তো এটা বাবা মায়েদের কতটা দায়িত্ব যে
এই যৌন বিষয়টা নিয়ে বা সেক্স নিয়ে বাচ্চাদেরকে সচেতন করা এবং তাদেরকে জানানো, তাদের সঙ্গে কথা বলা, সেটা কতটা প্রয়োজন এবং কিভাবে তারা করতে পারেন? এটা অত্যন্ত প্রয়োজন, কারণ সে যদি তার বাবা মার সঙ্গে স্বচ্ছন্দ বোধ না করে, বাবা মার সঙ্গে যদি সে আলোচনা না করতে পারে, তাহলে সে তার বন্ধুর সঙ্গে আলোচনা করবে। তার মনে কিছু কিছু কিউরিওসিটি তো জাগবেই, এবং সে নিজে একটা শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা হয়তো তার মা তাকে গাইড করে দিল, হয়তো মেয়েদের ক্ষেত্রে বলছি, মা হয়তো গাইড করে দিল। কিন্তু এটা যে স্বাভাবিক একজনের প্রতি আকৃষ্ট হওয়া একটা পার্টিকুলার এজে, যে এটা স্বাভাবিক, আর এটাতে এত ইম্পর্টেন্স দেওয়া উচিত নয় যে কারোর প্রতি আকৃষ্ট হলেও মানে হয়ে গেলেই তাকে বিয়ে করতে হবে, বা তার সঙ্গে সেটেল করে যেতে হবে, বা তার সঙ্গে পালিয়ে যেতে হবে। এইটা যতক্ষণ না তার বাবা মা এটা ম্যাচিওরড ওয়েতে এবং একটা ভবিষ্যৎ দিয়ে তাকে না বোঝায়, যতদিন না বোঝাচ্ছে, সে কিন্তু একটা কিছু না কিছু ভুল স্টেপ নিয়ে নেবে। একটা সেক্সুয়াল রিলেশনশিপের যে কি ফল হতে পারে, ইম্প্যাক্ট কি হতে পারে, ঠিক। এবং এটার জন্য যে যদি এটা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজে দেখি যে বাবা মারা অনেক বেশি, কারণ ওখানে অনেক আগে মডার্নাইজেশন বা এ বিষয়ে আরো অনেক বেশি খোলামেলা ভাবে কথা বলা এগুলো হয়েছে। সুতরাং তারা বাচ্চাদের সঙ্গে সবকিছু নিয়েই, মানে প্রিকশনস নিয়েও কথা বলেন, মর্নিং আফটার পিল নিয়েও কথা বলেন। এটা যত বেশি আমরা বাচ্চাদের সঙ্গে কথা বলবো, তত সে কারেক্ট ইনফরমেশনটা পাবে, কারণ আমরা তো কারেক্ট জিনিসটা বলবো, বা আমরা কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলিয়ে দিতে পারি। কিন্তু সে যে মুহূর্তে তার কোনো বন্ধুর সঙ্গে কথা বলবে, তখন জিনিসটা কি হয়ে যাবে সে নিজেও জানে না, সে তাকে উল্টো পাল্টা জিনিস বুঝিয়ে দিল, যার থেকে সে কোনো একটা অন্য স্টেপ নিয়ে ফেললো। তার মানে দায়িত্বটা বাবা মায়ের। দায়িত্বটা অবশ্যই বাবা মায়ের, মানে যে সব থেকে বেশি বাচ্চার জন্য কনসার্নড, সেই তো সব থেকে ভালো বোঝাতে পারবে। এটা দায়িত্বটা কমপ্লিটলি বাবা মায়ের। আর এটা যত বেশি আমরা জীবনের একটা অঙ্গ হিসেবে এবং খুব সাধারণ বিষয় হিসেবে এটাকে ধরে নিতে পারবো, তত এটা বেটার। আরেকটা বিষয় নিয়ে ছোট্ট করে জানতে চাইবো, মোবাইল ফোন নিয়ে কিছুক্ষণ আগেই তুমি বললে মোবাইল ফোন কিন্তু এখন মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। আমি শারীরিক প্রসঙ্গে গেলামই না, মানসিক স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বাড়াচ্ছে। তো এই মোবাইল ফোনের ব্যবহার, একটি বাচ্চা মোবাইল ফোন কতটা ব্যবহার করবে, কতটা ব্যবহার করবে না, কিভাবে ব্যবহার করা উচিত, এটাও তো অ্যাট দ্য সেম টাইম তোমার শিক্ষণীয় একটা বিষয়। এটা ম্যাক্সিমাম বাড়িতে এটা হয় না। তাহলে বাবা মায়েদের কি করা প্রয়োজন এই মোবাইল ফোনের বিষয় নিয়ে কথা বলতে গেলে? দেখো, আগে তো মোবাইল ফোন ছিলই না, তখন শুধু ল্যান্ডলাইন ফোন ছিল। তখনও কিন্তু আমরা বেরোতাম, আমাদের বাবা মারা চিন্তিত থাকতেন যতক্ষণ আমরা বাড়িতে ফিরছি, এবং সে চিন্তাটা তারা রাখতেন মনে। এখন একটা চট করে মোবাইল ফোনে, আবার এটাও হতে পারে যে বাবা মা নিজেও হয়তো অন্য একটা জায়গায় রয়েছেন, তারা চট করে কি করে খবরটা দেবেন। কিছুটা প্রয়োজনীয়তা আছে ঠিকই, কিন্তু এটার অপব্যবহার, কারণ মোবাইলটা স্বাস্থ্য যেটা তুমি বললে, এটা চোখের জন্য খুব খারাপ। এবং শুধু মোবাইল নয়, আমি বলছি যাদের পেশাই হচ্ছে কম্পিউটার নিয়ে কাজ করা, ল্যাপটপ নিয়ে কাজ করা, অনেকক্ষণ যদি তারা স্ক্রিনের সামনে বসে কাজ করে, তুমি জানবে, সবাই জানবেন এটা, যে তাদের চোখের পাওয়ার বেড়ে যায়। সুতরাং যদি একটা এত বড় স্ক্রিনেতে দেখেই যদি আমাদের চোখের পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, তাহলে মোবাইল স্ক্রিন তো অনেক ছোট, সেটা দেখলে তো আরো বেশি আমাদের, আর চোখের মতন অমূল্য জিনিস তো আমাদের নেই, চোখের পাওয়ার বেড়ে যাচ্ছে আমাদের। এবং আর একটা জিনিস যেটা ভীষণভাবে বাচ্চাদেরকে এফেক্ট করছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। এই যে মোবাইল গেম খেলা হয়, এক তো বাচ্চাকে কাউচ পটেটো করে দিচ্ছে, সে বাইরে গিয়ে যে খেলাধুলো করবে এবং তার ফিজিক্যাল ফিটনেস, এই ফিজিক্যাল ফিটনেসটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। একদম, কিন্তু মোবাইলটা তো বাবা মায়েরাই দিচ্ছেন। এটা যে কারণে দেওয়া হচ্ছে, যে তুমি কোথাও কোনো এমার্জেন্সিতে পড়লে তুমি যেন কন্ট্যাক্ট করতে পারো। এটা তুমি একটু বড় বাচ্চাদের কথা বলছো, অনেক সময় হয় ছোট বাচ্চারা হয়তো সে খেতে চাইছে না, তার হাতে একটা মোবাইল ফোন দিয়ে দেওয়া হলো গেম দেখার জন্য বা যে কোনো ভিডিও দেখার জন্য,
সে হয়তো বাড়িতে অনেক লোক এসছে, বাড়ির যারা বড়রা রয়েছেন গল্প করতে পারছেন না, হয়তো বাচ্চাটা কিছু আবদার করছে, তাকে শান্ত করার জন্য তার হাতে একটা মোবাইল দিয়ে দেওয়া হলো। এটাও তো করছেন, তখন তো প্রয়োজন নেই কিন্তু করা হচ্ছে এটা। সুজাতা, যেটা আমাদের যেটা ভালো জিনিস সেটা অর্জন করতে কিন্তু সময় লাগে, কষ্ট লাগে, পরিশ্রম লাগে। আর যেটা খারাপ জিনিস সেটা সেটা কিন্তু খুব অনায়াসে লব্ধ, খুব ইজিলি পাওয়া যায় সেটা। এই মোবাইল জিনিসটা বাচ্চাকে অকিউপাই রাখতে গেলে, যদি আমি বাচ্চাকে একটা বই পড়ার হ্যাবিটে আনতে চাই, কি বাচ্চাকে একটা ব্লকস দিয়ে একটা কিছু বানানোর হ্যাবিটে আনতে চাই, বা গান শোনার হ্যাবিটে আনতে চাই, এই হ্যাবিটটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগবে। কিন্তু একটা মোবাইলে তুমি গেম দেখো, গেম দেখো, গেম দেখো, সেটা সমানে সরে যাচ্ছে, সমানে সরে যাচ্ছে, সমানে সরে যাচ্ছে, এক্সাইট করছে, এক্সাইট করছে, এক্সাইট করছে। এইটা দিয়ে বাচ্চাকে অকিউপাই রাখাটা কিন্তু অনেক সোজা। আজকাল আমরা বোধহয় একটু, এটা আমিও তো একটা কোনো না কোনো জায়গায় আমিও রেসপন্সিবল, কারণ আমিও তো একজন টিচার, আমার হাত দিয়েও তো প্রচুর বাচ্চা বড় হয়েছে। আমি তাদেরকে যতটা সম্ভব বুঝিয়েছি, কিন্তু আরো বোঝানোর প্রয়োজন যে এই সহজ উপায়টা যেন বাবা মারা না নেন। বাচ্চাকে অকিউপাই, বাচ্চা খাচ্ছে না, বাচ্চাকে খাওয়ানোরই বা কি প্রয়োজন? সে কেন নিজে খেতে পারে না? এবং সে নিজে যদি খেতে গিয়ে ছড়াক, মার একটু বেশি কষ্ট হবে ঘরটাকে পরিষ্কার করতে, কিন্তু সে যে স্কিলটা শেখাচ্ছে, লাইফ স্কিল, যে নিজের হাতের কোঅর্ডিনেশন, একটা গ্রেন ধরে সেটা মুখ অব্দি নিয়ে যাওয়া, কতটা মুখটা হাঁ করলে সেটা মুখের মধ্যে ঢোকে, একটা 1 বছর বা 2 বছরের বাচ্চার জন্য এটা কিন্তু একটা দারুণ মোটর স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সেই শিক্ষাটা সে পাচ্ছে। এটার থেকে অনেক ইজি হচ্ছে আমি দলা করে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম, অনেক ইজি। সেটা কেন হবে? এবং যেটা দেওয়া হয়েছে সেটাই শেখাবে। এই যে এখন আমরা দেখতে পাই বাচ্চাটা ট্যান্ট্রাম করে, আমরা এটা না হলে খাবো না, পিজা না হলে খাবো না, রোজ ম্যাগি খাবো। এইটা হ্যাবিটটা কে করেছে? সে তো জন্মেই ম্যাগি খায়নি। কিন্তু এইটা এই যে খুব তাড়াতাড়ি তৈরি হয়, খুব সহজেই করা যায়, এবং যেগুলো খুব স্ট্রং টেস্ট, ম্যাগির একটা স্ট্রং টেস্ট আছে, বিরিয়ানি স্ট্রং টেস্ট, স্ট্রং টেস্টের খাবার আমাদেরকে বেশি আকৃষ্ট করে। জীবনের ক্ষেত্রেই দেখো না, যেগুলোই আমাদের জন্য খারাপ সেগুলো আমাদেরকে বেশি আকৃষ্ট করে, কিন্তু যেটা ভালো সেটা কিন্তু আকৃষ্ট করে না। আমরা যদি একটা বাচ্চাকে বলি তুমি ধ্যানে বসো, সে কিন্তু আকৃষ্ট হবে না। কিন্তু সে যদি দেখে রোজ তার মা 5 মিনিট বসে যোগা করছে, কি 10 মিনিট, এবং সেটা দেখে 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 রোজ 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 সে যদি বড় হয়, সে আপনি যোগা করবে, তার মধ্যে সে কনসেন্ট্রেশনটা গ্রো করতে বাধ্য। বাহ, এটা দারুণ বললে তুমি।